হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন পড়ে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন পড়ে। সেটা হলো যে পরিমিতি বা মেনসুরেশন। এই চ্যাপ্টার থেকে আমরা আজকে কিছু অঙ্ক করব এবং মেনসুরেশনে তো অনেক কটাই চ্যাপ্টার আছে, সেটা গোলক, চোঙ, শঙ্কু, আয়তঘন, এই ধরনের প্রচুর চ্যাপ্টার আছে। তো তার মধ্যে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গোলক। গোলক চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো গোলকটা নিয়ে আলোচনা করা যাক। তো গোলক বলতে আমরা যেটাকে বুঝি ফুটবলটাকে হচ্ছে গিয়ে গোলকের উদাহরণ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর গোলকের যদি আমরা বৈশিষ্ট্য জানতে চাই তাহলে গোলকের তল কিন্তু একটা তল, সেটাই হলো বক্রতল। ঠিক আছে, গোলকের কোনো শীর্ষবিন্দু নেই, কৌণিক বিন্দুও নেই, গোলকের কোনো ধারও নেই। ঠিক আছে, তোমরা ফুটবলটাকে একটুখানি ভাবলেই বুঝতে পারবে। ফুটবলের কিন্তু কোনো ধার পাবে না, কোনো কৌণিক বিন্দু পাবে না, কিছুই পাবে না। তো ফার্স্টে আমরা আলোচনা করব গোলকের কয়েকটা সূত্র নিয়ে। আগে সূত্রগুলো জেনে নেব, তারপরে আমরা অঙ্কে চলে যাব। গোলকের যদি ব্যাসার্ধটা যদি আর হয়, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, স্মল আর যদি হয়, তাহলে দেখো গোলকের ব্যাসার্ধটা যদি স্মল আর হয়, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? 4πr²। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে কত হবে? 4πr²। এবারে দেখো 2r, আর যদি ব্যাসার্ধ হয় তাহলে 2r হবে কি? ব্যাস হবে। 2r² কত হতে পারে? 2r² কত হতে পারে? 4r² হতে পারে, তাই তো? তো সেই জন্য এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পাই ইন্টু ব্যাস তার স্কোয়ার, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এরপরে যদি গোলকের আয়তন বের করতে বলে, গোলকের আয়তন যদি বের করতে বলে, আয়তন 4/3 πr³ 4/3 πr³ হয়ে যাবে। ব্যাসার্ধ তাহলে যদি স্মল আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr², আয়তন হবে 4/3 πr³। এই যে 4/3 πr³, এটাকে আমরা আরও একভাবে বলতে পারি 11/21 r³। এটা ক্যাপিটাল r³, সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধটা স্মল আর ছিল, ক্যাপিটাল আরটা ব্যাস ধরা হয়েছে। ঠিক আছে, এই বক্রতলের ক্ষেত্রফল, আয়তন, এই কটা সূত্র নিয়ে আমরা পুরো গোলকের অঙ্কগুলো করব। চলো তাহলে আমরা ফার্স্ট অঙ্কে চলে যাই। একটা ইজি অঙ্ক দিয়ে স্টার্ট করি। একটি গোলকের ব্যাস 7 সেমি হলে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? গোলকের ব্যাস যদি 7 সেমি হয়, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে চলো শুরু করে দিই। গোলকের ব্যাস বলেছে 7 সেমি, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? 7/2 সেমি হবে নিশ্চয়ই। তো গোলকের ব্যাসার্ধ 7/2 সেমি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি করব? পাই ইন্টু ব্যাস তার স্কোয়ার করে নেব। তাহলে দেখে নে, পাই ইন্টু ব্যাস কত? 7, তার স্কোয়ার হয়ে গেল। তো এখানে কি হবে? 49 পাই এত।
এটা এবারে অপশানে যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তখন পাইয়ের জায়গায় 22/7 বসিয়ে দিতে হবে। সাধারণত অপশানে থাকবে 49 পাইটাই অপশানে থাকবে, ঠিক আছে। এবারে যদি অপশানে না থাকে তাহলে 22/7টা বসিয়ে দিতে হবে। তাহলে চলো আমরা 22/7টা বসিয়ে দিয়ে দেখি কি হয়। 22/7 গুণ 49, 7 7 49, তাহলে কত হচ্ছে 7 2 14, 7 2 14 15, 154 বর্গ সেমি। আমাদের প্রথম অঙ্কটার আনসার হবে 154 বর্গ সেমি, ঠিক আছে। আশা করি ঠিক আছে। একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি যদি হয় তাহলে গোলকটির ব্যাসার্ধ কত? গোলকটির ব্যাসার্ধ কত সেটা আমাদের জানতে চেয়েছে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পৃষ্ঠতলের ফর্মুলা হচ্ছে 4πr²। তো 4πr², এটা ইকুয়াল টু, তাহলে আমরা কি করব, যেটা আমাদের দিয়ে দিয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা ইকুয়াল করে দেবো, করে দিয়ে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব, করলে আনসারটা বেরিয়ে যাবে ব্যাসার্ধটা। তাহলে চলো লেখো 4πr² ইকুয়াল টু 352, কারণ 4πr² এটা কিন্তু আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে 352, তাহলে দুটো ইকুয়াল করে দিতে হবে। তো দুটো ইকুয়াল করে দিলাম। দেখো তাহলে এবারে কি হবে, πr² ইকুয়াল টু কত হবে, 352/4 হয়ে যাবে। r² ইকুয়াল টু কি হয়ে যাবে, 352/4। আর পাই মানে তো 22/7, এদিকে যদি আসে তাহলে কি হয়ে যাবে, ডান দিকে যদি আসে তখন কি হয়ে যাবে, 7/22 হয়ে যাবে। তো গুণ 7/22, তাহলে 7/22 হলো। এবারে এটাকে আমরা কাটাকুটি করব, 22 একে 22, 16, 22কে দিয়ে পুরোটাই আমি কেটে দিচ্ছি। 352কে যদি আমি 22 দিয়ে ভাগ করি তাহলে হবে কত, 16 হবে, ঠিক আছে। এবারে এই 16 আর 4 এটা কাটাকুটি করব, তাহলে আসছে কত, 28। r² ইকুয়াল টু 28 চলে এসছে, কিন্তু এটা আমাদের অপশানে থাকবে না। r ইকুয়াল টু তাহলে কত হবে, 28টাকে আমরা যদি ভাঙি 14, 2 7 2 14, ঠিক আছে। এই যে দুটো 2 আছে মানে কি করব, একটা 2 বসিয়ে দেব, আর একটা 7 আছে মানে সেটা আমরা কি করব, √7 করে দেব। তাহলে 28-এর বর্গমূল যদি আমরা করি আনসার আসবে কি, 2√7, 2√7 আনসারটা আসবে, ঠিক আছে। দুটি গোলকের লিখে নাও, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 289:324। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 289:324 যদি হয় তাহলে গোলক দুটির ব্যাসের অনুপাত কত, এটাই আমাদের জানতে চেয়েছে। যখন গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেয়া থাকবে এবং যখন ব্যাসের অনুপাত বের করতে দেবে তখন আমরা কি করব, এই যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে তাদেরকে আমরা বর্গমূল করে দেব। এবারে বর্গমূল যদি করি, বর্গমূল করলে আমরা কি পাবো, বর্গমূল করলে আমরা ব্যাসার্ধের অনুপাত পাবো, ঠিক আছে। আর ব্যাসার্ধের অনুপাতটা সেটাই হবে কিন্তু ব্যাসের অনুপাত। দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত দিয়েছে, 289:324। এবারে এটাকে যদি আমি তাহলে ব্যাসের অনুপাত বের করতে চাই তখন কি করব, এই যে রুট করে দিলাম। এবারে 289 আর 324 এর বর্গমূল কত হবে সেটা আমাদের জানতে হবে, সেটা আমরা বর্গমূল করে দেখে নেব। এবং
আমরা সবাই জানি 289 হচ্ছে 17 স্কোয়ার হচ্ছে 289, তাহলে এখানে হবে 17 আর 324 18 স্কোয়ার, তাহলে 17:18 এটা হচ্ছে গোলক দুটির ব্যাসের অনুপাত বা ব্যাসার্ধের অনুপাত, দুটোই সেম। ঠিক আছে, এইবারে আমরা নেক্সট টাইপে চলে যাব। নেক্সট টাইপ কি টাইপ বলছে, দুটি গোলকের, এবারে বলছে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 7:8। দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত আমাদের বলে দিয়েছে 7:8। ঠিক আছে, সেখান থেকে আমাদের বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত 7:8 বলে দিয়েছে, সেখান থেকে আমাদের বলেছে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। তো আমরা এখানে একটা আইডিয়া করতে হবে। আমাদের কি আইডিয়া করতে হবে? যখন আমাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া ছিল তখন সেটাকে আমি বর্গমূল করে ব্যাসার্ধের অনুপাত বের করেছিলাম। এইবারে এখন আমাদের ঠিক উল্টোটা দেওয়া আছে। কি দেওয়া আছে? ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে দিয়েছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত যখন দেওয়া আছে তখন এটাকে কি করব? নিশ্চয়ই স্কোয়ার করলে বক্রতলের ক্ষেত্রফল নিশ্চয়ই পেয়ে যাব, কারণ বক্রতলের ক্ষেত্রফল দেওয়া থাকলে আমি কি করছি? বর্গমূল করে ব্যাসার্ধের অনুপাত পাচ্ছি। তাহলে ব্যাসার্ধের অনুপাতকে আমি যদি বর্গ করি বা স্কোয়ার করি তাহলে আমি নিশ্চয়ই বক্রতলের ক্ষেত্রফল পাবো। এটাই হওয়া তো উচিত। তাহলে এই অঙ্কটাতে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? তাহলে 7 স্কোয়ার ইস টু 8 স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে চলো 7 স্কোয়ার ইস টু 8 স্কোয়ার করে দিই। তাহলে 7 স্কোয়ার ইস টু 8 স্কোয়ার হয়ে যাবে, মানে 7 7 49 ইস টু 64। তাহলে আমাদের আনসার কত হবে? 49:64। জাস্ট এই স্মল ট্রিক্সগুলো জানলেই কিন্তু আমাদের নিমেষে অঙ্কগুলো হয়ে যাবে, আর এই অঙ্কগুলোই আমাদের আসে। এবারে আমরা আরও একটা টাইপে চলে আসব। কোন টাইপে আসব? এবারে আমরা একটু আয়তন নিয়ে কাজকর্ম করব। বলছে দুটি গোলকের আয়তন 216:343। দুটি গোলকের আয়তন 216:343। গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত চেয়েছে 216:343। দুটো গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, বের করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করে বের করব? আগেরটা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেটাকে আমি রুট করেছি, ব্যাসার্ধ বের করেছি। এখানে আমাকে আয়তন দেওয়া আছে, এখান থেকে আমরা কি করে বের করব ব্যাসার্ধের অনুপাতটা? এটারও একটা শর্টকাট মেথড আছে, সেই শর্টকাট মেথডেই আমরা করব। কি শর্টকাট মেথড? সেটা হলো, দেখ, বক্রতলে ক্ষেত্রফল দেয়া ছিল, সেখানে কি ছিল? 4πr²। আর এর পাওয়ারটা ছিল স্কোয়ার, তাই আমরা রুট করে ব্যাসার্ধ এনেছিলাম। এইবারে আমাদের আয়তনের সূত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ব্যাসার্ধর কিউব আছে, আর এর কিউব আছে মূলা। তাহলে এখানে নিশ্চয়ই আমাকে কি করতে হবে? ঘনমূল করে দিতে হবে। ঘনমূল করে দিলেই হয়ে যাবে, কারণ আমাদের যখন বক্রতলের ক্ষেত্রফলটা ছিল তখন আমরা ওটাকে রুট করেছিলাম। তাহলে এখানে আমরা কি করব? আয়তন দেওয়া আছে যখন, এটার আমরা কি করব? কিউব রুট করে দেবো, মানে ঘনমূল করে দেবো। করে দিলেই হয়ে যাবে। আমাদের শর্টকাট মেথডও তো মনে রাখতে হবে, সে মনে রাখারও তো একটা ট্রিক্স থাকা উচিত, তাই না? হঠাৎ করে তো নিশ্চয়ই শর্টকাট মেথডটা আবিষ্কার হয়ে যায়নি, তাই না? চলো 216 আর 343-এর ঘনমূল করে ফেলি। 216 আর 343, এটা হচ্ছে কি 3টে 6 গুণ করলে 6-এর কিউব হচ্ছে 216, সেই জন্য এখানে 6 হলো। আর এখানে 3টে 7 গুণ করলে 343 আসে যেহেতু, তো সেই জন্য এখানে ঘনমূলটা হবে 7। তাহলে আমাদের আনসার কি হবে? 6:7। ঠিক আছে,
এরপরে আমরা চলো নেক্সট অঙ্কে চলে যাই। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে আমরা সেই একই টাইপ একই ধাঁচের অঙ্ক করব। সেটা হলো যে এখানে বলেছি যে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত, এবারে বলে দিয়েছি 9:8। দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত 9:8 যদি হয় তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত 9:8 বলে দিয়েছে, তাহলে গোলকের আয়তনের অনুপাত কত হবে? তাহলে এখানে নিশ্চয়ই আমরা কি করব, এখানে আমরা 9:8 এর দুটোর কিউব করে দেবো, মানে 9³8³ করে দিলেই আমাদের নিশ্চয়ই আয়তনের অনুপাতটা পেয়ে যাব। তাহলে কি হবে, 9 এর কিউব ইস টু 8 কিউব হয়ে যাবে, 729:512 হবে। 729:512, 729:512 এটাই হবে আনসার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শর্টকাটে কিন্তু অনেক কিছু করতে পারছি। আমরা নেক্সট আরও একটা দারুণ অঙ্কে আসছি। এখানে এবারে বলে দিয়েছে দুটো গোলকের আয়তনের অনুপাত আমাকে বলে দিয়েছে 5:6। দুটো গোলকের আয়তনের অনুপাত আমাদের বলে দিয়েছে 5:6। সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। এবারে আর ব্যাসার্ধ ট্যাসার্ধ কিছুই জানতে চাইনি, গোলকের আয়তনের অনুপাত 5:6 বলে দিয়েছে, সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। এখানে এটাও কিন্তু আমরা একটু শর্টকাটে করব। দেখো ভালো করে খেয়াল করতে হবে যে যখন আমরা ব্যাসার্ধর অনুপাত বের করতে চেয়েছি তখন আমরা কি করেছি, বক্রতলের ক্ষেত্রফলটা কি করে বের করেছি, ব্যাসার্ধর অনুপাত থেকে বক্রতলের ক্ষেত্রফল কি করে বের করেছি, ব্যাসার্ধর অনুপাতকে আমরা স্কোয়ার করে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বের করেছি। আবার দেখ, ব্যাসার্ধের অনুপাতটাকে আমি কিউব করে দিয়ে আমি কিন্তু আয়তনের অনুপাত বের করেছি। তার মানে হিসেব মতো কি বোঝাচ্ছে, বক্রতলের ঘনের অনুপাত সমান সমান, ভালো করে লাইনটা বোঝার চেষ্টা করতে হবে, বক্রতলের ক্ষেত্রফলের ঘনের অনুপাত সমান সমান আয়তনের বর্গের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের ঘনের অনুপাত সমান সমান আয়তনের বর্গের অনুপাত। এটা হচ্ছে একটা শর্টকাট মেথড। তো আমাদের এখানে কি বলে দিয়েছে, তো আমাদের এখানে আয়তনের অনুপাতটা বলে দিয়েছে 5:6। তাহলে আমরা কি করব, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি করে বের করব, 5 স্কোয়ার ইস টু 6 স্কোয়ার করে দিলেই অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে শর্টকাট মেথডটা। তাহলে আমাদের আনসারটা কি হবে, 5 স্কোয়ার ইস টু 6 স্কোয়ার, 25:36। এটাই কিন্তু আমাদের আনসার হবে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট টাইপে চলে আসব। একটি গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে, এই ধরনের অঙ্ক পরীক্ষা খুব আসে, একটি গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা আমাদের জানতে চেয়েছে। এটা কিভাবে করব, আমাদের যখন ছোটোবেলায় যখন এই কোশ্চেনটা আসতো তখন আমরা একটুখানি বড় করে করতাম, কিন্তু আমরা তো এখন বড় হয়ে গেছি, তো এখন ওই নিয়মে করলে হবে না, এটা শর্টকাটে করতে হবে। ধরো যদি আমাদের x% যদি বৃদ্ধি পায়, আমি ধরে নিচ্ছি x% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, আমি তোমাদের ফর্মুলাটাকে বলে দিই। আমি ধরে নিচ্ছি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, x% বৃদ্ধি পেয়েছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তার ফর্মুলাটা হচ্ছে 2x প্লাস x² বাই 100, 2x প্লাস x²
স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট, ঠিক আছে, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ যদি x% বৃদ্ধি পায় তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে? গোলকের ব্যাসার্ধটা 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে আমি এখানে এক্স এর জায়গায় 10 বসিয়ে দেবো। তাহলে চলো এক্স এর জায়গায় 10টা বসিয়ে দিয়ে আনসারটা আমরা বের করে দেখে নিই যে কি হচ্ছে। 2 × 10 প্লাস 10 স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট, 20 প্লাস এত পার্সেন্ট, 100 কেটে গেল, 20 প্লাস 1 এত পার্সেন্ট ইকুয়াল টু তাহলে কত হবে? 21%। তাহলে আমাদের আনসার কত হবে? 21%। খুবই ইজি আমরা বের করতে পেরেছি, খুবই ইজিভাবে আমরা কিন্তু অঙ্কটা বের করে ফেললাম। ঠিক আছে, শর্টকাট মেথড, এবং এগুলোর জন্য তোমাকে প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে। করলে কিন্তু আমরা কম সময়ের মধ্যে আনসারটা করে রাখতে পারবো। এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। বৃদ্ধি তো হলো, বৃদ্ধির গল্প তো হলো, এবার একটু হ্রাসের গল্প নিই একটুখানি। তাহলে লেখো, একটি গোলকের ব্যাসার্ধ 5% হ্রাস পায়। একটি গোলকের ব্যাসার্ধ 5% হ্রাস পায়। যদি হ্রাস পায় তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? ব্যাসার্ধ 5% হ্রাস পেলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? হ্রাস যখন পাবে, বৃদ্ধি যখন পাচ্ছে, তখন এই 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100% আনসার হচ্ছে। তাহলে হ্রাস যখন পাবে তখন নিশ্চয়ই আমরা কি করব? প্লাসের জায়গা মাইনাস করে দেবো, করে দিলেই আনসারটা বেরিয়ে যাবে। ইজি অঙ্ক, তাই না? জাস্ট একটু মনে রাখতে হবে। তাহলে এক্স এর জায়গায় 5 বসাই, 5 বসালে 2 × 5 মাইনাস 5 স্কোয়ার বাই 100 তার স্কোয়ার। তাহলে 5 × 2 = 10 মাইনাস 25 × 100 এত পার্সেন্ট, 4 × 25 = 100, মানে 10 মাইনাস 1/4, 10 মাইনাস 1/4 এত পার্সেন্ট হচ্ছে, মানে হচ্ছে 39/4 এত পার্সেন্ট। তাহলে কত হচ্ছে? 4 × 9 = 36, 9 পূর্ণ 3/4%, 9 পূর্ণ 3/4% হবে। ঠিক আছে, আমরা তাহলে এতক্ষণ করলাম কি? ব্যাস বৃদ্ধি বা হ্রাস পেল, তার জন্য বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা জানলাম। এইবারে বক্রতলের ক্ষেত্রফল ছাড়াও তো আরেকটা আছে, আয়তন। এইবারে আমরা কি বের করব? যদি ব্যাসার্ধ বৃদ্ধি বা হ্রাস পায় তখন আয়তনটা কতটা বৃদ্ধি বা হ্রাস পাবে, এইটা। এই টাইপগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। বলছে একটি গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে, একটা গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে গোলকের আয়তনটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা আমাদের জানতে চেয়েছে। গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে গোলকের আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে চলো, এখানেও তাহলে একটা সূত্র অবশ্যই আছে, বোঝাই যাচ্ছে যে এখানেও একটা সূত্র আছে। এখানে আমি ধরে নিচ্ছি যে কতটা বৃদ্ধি পেয়েছে, x% বৃদ্ধি পেয়েছে ব্যাসার্ধটা। তাহলে আয়তনটা আমরা x দিয়ে একটা ফর্মুলাটা বের করে নিই, ফর্মুলাটা থেকে তারপরে আমরা আনসারটা বের করে ফেলবো। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে 1 + x/100 তার হোল কিউব মাইনাস 1 × 100%, 1 + x/100 তার হোল কিউব মাইনাস 1 × 100%, এটা হচ্ছে আয়তন বৃদ্ধি। আয়তন
এটা হচ্ছে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধির ফর্মুলা। এই যে এখানে তোমার মনে হতেই পারে যেখানে মাইনাস আছে মানে তো নিশ্চয়ই হ্রাস, কিন্তু না, এটা বৃদ্ধির ফর্মুলা। ঠিক আছে, 1 + x/100 তার হোল কিউব -1 তার পুরোটার সঙ্গে 100% দিয়ে গুণ করতে হবে, করলেই কিন্তু আমরা আয়তন বৃদ্ধিটা পেয়ে যাব। তো আমার এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে গোলকের ব্যাসার্ধটা। তাহলে আয়তনটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে এক্স এর জায়গায় আমাকে তাহলে 10 লিখতে হবে নিশ্চয়ই। তাহলে চলো এক্স এর জায়গায় আমরা 10 লিখে দিই। 1 + 10/100 তার হোল কিউব -1 ইন্টু 100%, 0 0 কাটছি, তাহলে কত হবে? 11/10 তার হোল কিউব -1 ইন্টু 100%, 11 কিউব মানে কত? -1 ইন্টু 100% ইকুয়াল টু, এখানে অঙ্কটা করছি, 331 1000 ইন্টু 100%, 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 33.1%, 33.1% আনসার হবে। এই হচ্ছে অঙ্কটা। শুধুমাত্র কষ্ট করে সূত্রটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু 1 সেকেন্ডে কাজ হয়ে যাবে। কিন্তু এই যে যদি এমনি নর্মালভাবে যদি আমরা করতে চাই অঙ্কটা, তখন কিন্তু অনেকটাই বড় হবে অঙ্কটা, এবং ক্যালকুলেশন তো অবশ্যই ডিফিকাল্ট হবে। তো এর জন্য শর্টকাট মেথডটা এবং এর জন্য প্র্যাকটিস করতে হবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি শর্টকাট মেথড আমি করিয়ে দেবো ঠিকই, কিন্তু তোমাদেরকে সেটা মনে রাখতে হবে, এবং মনে রাখতে গেলে তো প্র্যাকটিস করতেই হবে, কারণ এত কিছু মনে রাখা তো সম্ভব নয়। অন্যান্য জিকে, জিআই, ম্যাথ, এত কিছু তো মনে রাখা সম্ভব নয়। প্র্যাকটিস করে 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 এটাকে হ্যাবিচুয়াল করতে হবে, করলেই হয়ে যাবে। এইবারে আমরা কি করব, যে একটি গোলকের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে আয়তন কত হ্রাস পাবে। আগের অঙ্কটা ছিল 10% বৃদ্ধি পেলে, ব্যাসার্ধটা 10% বৃদ্ধি পেলে আয়তনটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। আর এখানে বলেছে গোলকের ব্যাসার্ধটা 10% হ্রাস পেলে আয়তনটা কতটা হ্রাস পাবে। আমরা যেমন বক্রতলের ক্ষেত্রফলের বেলা যখন আমরা ওই প্লাসের জায়গায় জাস্ট মাইনাস করে দিয়েছিলাম, এখানে কিন্তু প্লাসের জায়গায় মাইনাস করলে হবে না, এখানে সূত্রটা একটু আলাদা হবে। চলো তাহলে সূত্রটা দেখে নেওয়া যাক। 1 মাইনাস দুটো 1 মাইনাস হবে, 1 - x/100 তার হোল ইন্টু 100%। এটাই হচ্ছে কি হ্রাসের ফর্মুলা। হ্রাস পেলে আমরা কি করবো, 1 - x/100 তার হোল কিউব ইন্টু 100% হয়ে যাবে। তো আমাদের এখানে 10% হ্রাস পেয়েছে, তো x এর জায়গায় আমরা 10টা বসিয়ে দেবো, 1 - 10/100 তার হোল কিউব ইন্টু 100% হয়ে যাবে। তাহলে 1 মাইনাস কত হবে, 9, এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, তাহলে 10, 9/10 তার হোল কিউব ইন্টু 100, 1 মাইনাস 729,100 ইন্টু 100, জায়গা নেই বলে একটু তলায় করছি, কত হবে, 271/1000 ইন্টু 100%, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে, 271/10% মানে 27.1%, 27.1% আনসার হবে। তাহলে 10% যদি আমাদের গোলকে ব্যাসার্ধটা হ্রাস পায়, তাহলে আয়তনটা কত পার্সেন্ট হ্রাস পাবে, 27.1% বৃদ্ধি পাবে, হ্রাস পাবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। চলো তাহলে এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। বলছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের
3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধে 3টি নিরেট লোহার গোলককে গলিয়ে 3টি নিরেট লোহার গোলককে গলিয়ে কত সেমি ব্যাসার্ধের বড় নিরেট গোলক তৈরি করা যাবে? কত সেমি ব্যাসার্ধের নিরেট বড় নিরেট গোলক তৈরি করা যাবে? অঙ্কটার ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, 3টে গোলক গলানো হচ্ছে মানে তাদের আয়তনটা পাবো, আয়তনটা বের করব, করে 3টে যোগ করতাম, করে সেখান থেকে আমরা কি করতাম, বড় গোলকটার ব্যাসার্ধটা আমরা বের করতাম। ঠিক আছে, কারণ 3টে গোলককে গলালে সেখান থেকে যে বড় গোলকটা তৈরি করব, তাহলে 3টে গোলকের আয়তনটা বড় গোলকের আয়তনের সমান হয়, তো দুটো ইকুয়াল করতাম। ঠিক আছে, যদি আমরা এমনি লং প্রসেসে আমরা করতে চাই এইভাবেই করব, কিন্তু আমরা শর্টকাটে করব। এখানে জাস্ট আমরা কি করব, যখন এই ধরনের অঙ্ক থাকবে কি করবে, প্রত্যেকটার ঘন করবে, ঘন করে যোগ করবে, যোগ করে তার আবার ঘনমূল করবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে দেখো, 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব, এই হচ্ছে আমার প্রসেস, শর্টকাট প্রসেস। যে 3টে গোলক দেবে তাদের ব্যাসার্ধর ঘন করবে, ঘন করে তাদের যোগ করে দেবে, যোগ করে দিলে যেটা হবে তার ঘনমূল করে দেবে, মূল করে দিলেই আমাদের বড় যে গোলকটা আছে সেই বড় নিরেট গোলকের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। 27, 4-এর কিউব কত হয়, 4 4-এ 16, 16 আর 4-এ 64, 64, 5-এর কিউব 125, 125 কিউব হয়ে গেল। এটাকে প্লাস করতে হবে, প্লাস করলে কত আনসার আসবে, 216, 216 তার কিউব, এই কিউব রুট, তাহলে এটা কত হবে, 6 হবে নিশ্চয়, 6 সেমি হয়ে যাবে। ঠিক আছে, কারণ 3টে 6 গুণ করলে তো 216ই আসে, তাই না? তো সেই জন্য আমাদের আনসার আসবে 6। আমরা যদি লং প্রসেসে করতে চাই, আমাদের এত শর্টকাটে এত তাড়াতাড়ি জিনিসটা কিন্তু হতোই না। এবারে চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে? যখন একটা বড় গোলককে গলিয়ে ছোট গোলক তৈরি করতে দেবে, ঠিক আছে, বড় গোলককে গলিয়ে যখন ছোট গোলক তৈরি করতে দেবে এবং বড় গোলক আর ছোট গোলকের দুটোরই ব্যাসার্ধ যখন দেওয়া থাকবে, বড় গোলক আর ছোট গোলকের দুটোরই যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে, তখন আমরা কতগুলো ছোট গোলক বের করতে হবে। এটা শর্টকাট মেথড। কি করব, দুটো গোলক, যে দুটো গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে বড় গোলক আর ছোট গোলক, সেই দুটো ব্যাসার্ধকে আমি কি করে দেব, ভাগ করে দেব, ভাগ করে দিয়ে তাদেরকে আমি কিউব করে দেব। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, একদম শর্টকাট মেথড। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে 8 হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ আর 2 হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ, তার কিউব করে দাও। তাহলে কত হচ্ছে, 8/2, 4-এর কিউব, 4-এর কিউব মানে কত, 64, 64, 64টি হয়ে গেল। শর্টকাট মেথড। কিন্তু এটা যদি আমরা লং প্রসেসে করতে চাই, তখন আমাকে কি করতে হবে, যেহেতু গলাচ্ছে, গলানো মানে কিন্তু আয়তন বের করতে হবে, তার মানে বড় গোলকের আয়তন বের করতে হবে, ছোট গোলকের আয়তন বের করতে হবে, তারপরে তাদেরকে ভাগ করতে হবে, করলে তবেই কিন্তু আমাদের কটা নিরেট গোলক ছোট গোলক তৈরি হবে সেটার আনসারটা বের করতে পারবো। কিন্তু আমরা এখানে শর্টকাট করে দেবো 8/2 তার হোল কিউব করে দেবো, আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, সময় লাগবে 1 থেকে 2 সেকেন্ড, এর বেশি টাইমই লাগবে না। এইবারে
আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা কি বলছে চলো দেখে নেওয়া যাক। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 27টি নীরের ছোট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলে বড় গোলকের ব্যাসার্ধ কত? ঠিক আছে, এবারে কি হবে? এটাকেও তো শর্টকাটে করতে হবে। কিভাবে করব চলো শিখে নিই। এটার ফর্মুলাটা কিন্তু একটুখানি অন্যরকম আছে। তো বড় গোলকের ব্যাসার্ধ, আগে আমি ফর্মুলাটা লিখে দিই। বড় গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, বড় গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, ছোট গোলকের ব্যাসার্ধ ছোট আর, স্মল আর। তাহলে দেখো এখান থেকে তাহলে বড় গোলকের ব্যাসার্ধ সমান সমান ছোট গোলক গুণ ছোট গোলকের সংখ্যা তার কিউব রুট। ছোট গোলকের সংখ্যা তার কিউব রুট। ঠিক আছে, তাহলে আমার এখানে ছোট গোলকের ব্যাসার্ধ কত বলেছে? 3 গুণ ছোট গোলকের সংখ্যা কটা? 27। তাহলে 3 গুণ 27 কে কিউব রুট করলে কত হবে? 27 কে কিউব রুট করলে 3 হবে। 3 হবে কারণ 3 গুণ করলে তো 27 হয়। 3 3 9, 3 9 27, তাহলে 3। তাহলে এখানে 3 হয়ে গেল। 3 3 যা 9, 9 একক হয়ে যাবে। বড় গোলকের ব্যাসার্ধ কত হবে তাহলে? বড় গোলকের ব্যাসার্ধ হবে 9 একক। এই একটা ফর্মুলা দিয়ে আমাদের যদি বড় গোলকের ব্যাসার্ধ দেয়া থাকতো, ছোট গোলকের ব্যাসার্ধ বের করতে দিত, এই সেম ফর্মুলা দিয়েই কিন্তু কাজ হতো। ঠিক আছে, যদি এরকম থাকতো যে ছোট গোলকের সংখ্যা বলে দিত, বড় গোলকের ব্যাসার্ধ বলে দিত, আর ছোট গোলকের ব্যাসার্ধটা বের করতে দিত, সেম জিনিস বড় গোলকের ব্যাসার্ধের জায়গায় এটা বসাতাম, আর ছোট গোলকের ব্যাসার্ধ স্মল আরটা তখন বের করতাম। সেম প্রসেস। ঠিক আছে, ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে যে কিভাবে কি করতে হবে। এটা নয় যে স্যার তো বড় গোলকের ব্যাসার্ধ বের করা শিখিয়েছেন, ছোট গোলকের ব্যাসার্ধ বের করা শেখাননি, তো আমি কি করে পারবো? সেটা করলে হবে না। ঠিক আছে, তো এই একটা ফর্মুলা দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে আজকে পর্বটা আমরা এইটুকুই শিখলাম। পরের দিন অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার হাজির হব। আজকে অনেক আমরা গোলকের শর্টকাট মেথড অনেক করেছি, এইগুলোর মধ্যেই আসবে। শুধুমাত্র তোমাদের টাইমটা একটু ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে। তোমরা যদি অঙ্কটা যদি ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে যে কতটা বুঝতে পারলে এবং কোন জায়গাটা অসুবিধা হয়েছে। আমি অবশ্যই আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আর কোন টপিক নিয়ে তোমরা অঙ্ক চাইছো, কোন টপিকটা নিয়ে তোমাদের বেশি প্রবলেম হচ্ছে, অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে জানাবে। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন হও তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বাটনটা অতি অবশ্যই প্রেস করে রাখবে। ঠিক আছে, যাতে পরবর্তী ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো যাতে তোমরা পেতে পারো। আজকে বেসিক্যালি আমরা কম্পিটিটিভ এক্সাম নিয়ে, এক্সামের যে কোশ্চেনগুলো হয় গোলকের উপরে আমরা আলোচনা করলাম। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, তাহলে ততক্ষণের জন্য আজকে টাটা বাই বাই। নেক্সট ডে আবার দেখা হবে।